হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না। অর্ধাঙ্গিনী পার্ট 17, লেখা হুমায়রা ইসলাম। কেবিনের ভিতরে ঢুকতে গিয়ে পাগুলো যেন আটকে যাচ্ছে সানজিদার। সামনে এগোতে তার কেন জানি ভয় লাগছে। সারা শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে বুকের ভিতরে কেউ আঘাত করছে। সে আঘাত রক্তক্ষরণ হচ্ছে না, তবে ভালোবাসাক্ষরণ হচ্ছে। সানজিদা ধীর পায়ে গিয়ে মাহিমের বেডের পাশে দাঁড়ায়। মাহিম বেডে ঘুমিয়ে আছে, মাথা সহ সারা মুখমণ্ডল ব্যান্ডেজ করা, শুধুমাত্র চোখ আর ঠোঁটের কাছে একটু জায়গা ফাঁকা আছে। মুখে অক্সিজেন মাস্ক পরা, নিঃশ্বাস নিচ্ছে কিনা বোঝা মুশকিল। সারা শরীর নিস্তেজ, হাজারে হাজারে সুচ ঢুকানো হাতের শিরায় শিরায়, বুকের উপর। মাহিমের অবস্থা দেখে সানজিদার কলিজাটা ফেটে যায়। মুহূর্তে বুকের ভিতর চিনচিন ব্যথা ফিল হচ্ছে। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কিছু গলায় চেপে ধরেছে। শরীরের লোমকূপগুলো নাড়া দিয়ে উঠে সানজিদার ভয়ার্ত কান্না ভেসে আসে সানজিদার ভিতর থেকে। এই মুহূর্তে নিজেকে শান্ত করার কোনো উপায় নেই। তবুও সানজিদা নিজের মনের সাথে যুদ্ধ শুরু করেছে। মন বলছে জোরে চিল্লিয়ে কান্না করতে, কিন্তু সানজিদা বলছে না, এখন কান্না করার সময় না, এখন আমাকে শক্ত থাকতে হবে। সানজিদা মাহিমের পাশে একটা টুলে বসে। তার ইচ্ছে করছে মাহিমের হাত জড়িয়ে ধরে বলতে, মাহিম, তোমার কিছু হবে না, আমি আছি তো তোমার পাশে। কিন্তু এই কথাগুলো বলার জন্য তার হাতটা ধরার মতো অবস্থা নেই। হাতের এমন কোনো জায়গায় বাকি নেই যে সানজিদা মাহিমের হাত চেপে ধরবে। সানজিদা নিঃশব্দে দুফোঁটা চোখের জল ফেলে। পানিটা এসে মাহিমের হাতে পড়ে। সানজিদা তাকিয়ে দেখে মাহিমের হাতের একটা আঙ্গুল ফাঁকা, কোনো সুচ লাগানো নেই। সেই মাহিমের হাতের একটা আঙ্গুলটা আলতো করে ধরে। মাহিমের মুখের দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতো বসে থাকে। এই হাতের আঙ্গুলটা আলতো করে ধরার মাঝে ভরসা ইঙ্গিত করছে। সানজিদা মনে মনে বলছে, তুমি সুস্থ হয়ে উঠবে, আবার তোমাকে আমার জীবনে ফিরে আসতে হবে, তোমাকে যে আমার খুবই প্রয়োজন। মাহিমের বলা প্রত্যেকটা কথা আজ খুব মনে পড়ছে। খুব কষ্ট হচ্ছে সানজিদার। জীবনটা এত কষ্টর কেন? সে তো এমনটা কখনো ভাবেনি, চায়নি তার জীবনে প্রেম আসুক। কিন্তু পবিত্র এক সম্পর্কের সূত্রে যে প্রেম জীবনে আসলো, সেই প্রেমে এত কষ্ট কেন? ভালোবাসার মানুষকে এভাবে দেখা যে কত কষ্টের, তা বলে বোঝানো যাবে না। মাহিমের পাশে এভাবে বসে থেকে যে কত সময় চলে গেল, তা সানজিদা জানে না। তার কাছে এখন সময় নয়, মাহিম আছে, যাক না কিছু সময়। অবহেলায় বেশে ভালোবাসার মানুষ আছে পাশে। হঠাৎ কেবিনের দরজা খোলার শব্দ পেয়ে সানজিদা তাকিয়ে দেখে ডাক্তার। সানজিদা আবার মাহিমের পানে তাকিয়ে বসে থাকে। ডাক্তার সাহেব এসে মাহিমের রিপোর্টগুলো হাতে নিয়ে বলে, আপনি এখন বাইরে যান, রোগীর কিছু টেস্ট করতে হবে এখন। আমি থাকি মাহিমের পাশে, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি চুপ করে বসে থাকবো, আপনার সামনে করা যাবে না, আপনাকে এখন বাইরে যেতেই হবে। প্লিজ ডাক্তার, আমি থাকি, আমি কোনো রকম সমস্যা তৈরি করব না। ডাক্তার সাহেব সানজিদাকে বোঝালেন, কিন্তু সানজিদা মাহিমকে রেখে এক পাও নড়তে রাজি না। অবশেষে ডাক্তার সানজিদার সামনে টেস্টগুলো চেক করলেন। অবস্থার কোনো রকম উন্নতি হয়নি। এভাবেই কেটে যায় 3 দিন। এই 3টা দিন মাহিমকে রেখে সানজিদা কোথাও যায়নি। সব সময় মাহিমের সাথে ছায়ার মতো লেগেছিল। কিন্তু এদিকে ডাক্তাররা কিছুই বুঝে উঠতে পারছে না, কি করা উচিত বা কি করলে মাহিম সুস্থ হবে। কেউ বলতে পারছে না। সব কিছু যেন ডাক্তারের হাতের বাহিরে চলে যাচ্ছে। অবশেষে ডাক্তাররা হতাশ হয়ে মাহিমের পরিবারের লোকজনকে বলে তারা যেন মাহিমকে অন্য হাসপাতালে অ্যাডমিট করায়। কিন্তু সানজিদার সাথে সেদিকেও পারা যায়নি। সে মাহিমকে অন্য কোথাও নিতে দেবে না, মাহিমকে এই হাসপাতালেই চিকিৎসা করানো হবে। মাহিমের জীবনের গল্প এখানে শেষ হতে পারত, থেমে যেতে পারত একটা প্রেমের গল্প। কিন্তু অনেক সময় মহান আল্লাহ তাআলা মিরাক্কেল কিছু ঘটায়। ঠিক সেরকম একটা মিরাক্কেল ঘটল মাহিমের জীবনে। ডাক্তারদের চিকিৎসা, সানজিদার যত্ন, সেবা, ভালোবাসায় আর প্রবল বিশ্বাসে
45 দিনে মাহিমের জ্ঞান ফেরে, কিন্তু মারাত্মক আঘাত পাওয়ার কারণে সম্পূর্ণ সুস্থ হতে তার আরও বেশ কিছুদিন লেগে যায়। মাহিমের জ্ঞান ফেরার পর থেকে সানজিদা মাহিমের সেবা যত্নের কোনো রকম ত্রুটি রাখেনি। সময় মতো ওষুধ দেওয়া, টেস্ট করানো, ইঞ্জেকশন দেওয়া, খাবার দেওয়া, সব কিছু যেন তার মুখস্থ হয়ে যায়। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। এত উপর থেকে নিচে পড়ার কারণে মাহিমের পা দুটি নষ্ট হয়ে যায়। সে হাঁটতে পারে না। এই ঘটনাটা যেদিন জানতে পারে সেদিন দুই পরিবারের উপর দিয়ে বড় রকমের এক ঝড় বয়ে যায়। সেই ঝড়ের আঘাত বেশি লাগে সানজিদার পরিবারের উপর। সানজিদা এবং মাহিমও শকড হয়। মাহিমের পরিবার যথেষ্ট আঘাত পেলেও সে আঘাত সেরে উঠতে বেশি সময় লাগেনি, কারণ মাহিমকে আবার ফিরে পাওয়ার জন্য তাদের কাছে নতুন দিগন্তের সূচনা করে। মাহিম আবার তাদের মাঝে বেঁচে থাকবে, এটা কম কিছু নয়, এটাই তাদের চরম পাওয়া। মরিয়ম বেগম নামাজ পড়ে সন্তানকে ফিরে পাওয়ার জন্য শুকরিয়া আদায় করেন। আজ মাহিমকে হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। মাহিম এখন সম্পূর্ণ সুস্থ। মাহিমের রিলিজের কথা শুনে মাহিম এবং সানজিদার পরিবারের সবাই উপস্থিত হয়েছে হাসপাতালে। মাহিম হুইল চেয়ারে বসে আছে। আব্দুল সাত্তার সাহেব সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। মাহিমের বাবা আগ্রহ নিয়ে বললেন, জি ভাইজান, বলুন, কি বলতে চান? আব্দুল সাত্তার সাহেব কিছুক্ষণ সময় নিয়ে বললেন, আমাদের সম্পর্ক এখানেই শেষ। এই সম্পর্কের সুতা ধরে আমরা আর এগিয়ে যেতে চাই না। আব্দুল সাত্তার সাহেবের কথা শুনে সবাই রীতিমতো শকড হয়। সানজিদা হাঁ করে আর বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। মরিয়ম বেগম বলেন, আপনার কথা ঠিক বুঝলাম না, আর একটু ক্লিয়ার করে বলুন। আপনার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না, এই বিয়ে ক্যান্সেল। সানজিদা মাহিম দুজনেই চমকে ওঠে। মাহিমের পরিবারও এই বিষয়টা শুনে মারাত্মকভাবে শকড হয়। আব্দুল সাত্তারের সাহেব আবার বললেন, আমি জানি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু এছাড়া আমার কিছুই করার নেই। আমার একটাই মেয়ে, তার জীবনটাই এভাবে নরকের দিকে ঠেলে দিতে পারি না। বাবার মুখে এসব কথা শুনে সানজিদা বলে, আব্বু, তুমি এসব কি বলছো? তুমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকো, তোমার সাথে পরে কথা বলবো। মরিয়ম বেগম এগিয়ে এসে বললেন, ভাইজান, এসব কথা এখন আসছে কোথায় থেকে? এতদিন ধরে বিয়েটা ঠিক করা আছে। আমরা তো ভাবি 1 মাসের ভিতরে ওদের বিয়েটা কমপ্লিট করে ফেলবো। আর আমরা জানি আমার ছেলে এখন হাঁটতে পারে না, তাই বলে এই একটা দুঃসময়ে এসে আপনি এসব কথা বলবেন? আমাদের ইচ্ছায় তো কিছু হয়নি, আমাকে ক্ষমা করবেন আপনারা। আমি আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে দিতে পারবো না। আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আমি নিজের হাত দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। মাহিম এতক্ষণ ধরে চুপ করে শুনছে শুধু, সে কিছু বলছে না। মাহিমের বাবা বললেন, আমি কথা দিচ্ছি আপনার মেয়ে একটুকুও অসুখী হবে না। আমার ঘরে গিয়ে আমরা নিজের মেয়ের মতো করে রাখবো। তাছাড়া আমার সম্পত্তি কমতি নেই। আমার ছেলে আপনার মেয়েকে বিলাসবহুল জীবনী উপহার দিতে পারবে। আমি জানি আপনি এটা নিয়েই চিন্তায় আছেন। বিলাসবহুল জীবনেই সব কিছু নয়, টাকা তো সবারই থাকে। আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম টাকা দেখে না, ছেলে দেখে পছন্দ হয়েছিল বলেই বিয়েতে মত দিয়েছিলাম। চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।